ধুর, কি করতে যে বিয়ে করলাম। আমার শ্বশুর বাড়িতে এসে একটুও ভালো লাগছে না। মনে হচ্ছে এখনই মায়ের বাড়িতে চলে যাই। শ্বশুর বাড়িতে এসে শুধু রান্না করো, ঘরের কাজকর্ম করো। মা জি কেন জোর করে আমাকে বিয়ে দিল, আমি তো সেটাই বুঝতে পারছি না। মাকে ফোন করি, মায়ের কথা খুব মনে পড়ছে। এই বলে শিল্পী তার মা কুসুম দেবীকে ফোন করে। বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে হঠাৎ আমাকে ফোন করলি কেন? আমার জন্য মন খারাপ করছে? তুই দুদিন ধরে বাড়িতে নেই বলে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমারও তোর কথা খুব মনে পড়ছে রে মা। মা, আমার বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে করছে। আমার মনে হচ্ছে আমি এখনই বাড়ি চলে যাই। তুমি আমাকে এসে 15 দিনের জন্য বাড়িতে নিয়ে চলো না। 15 দিন পর আমি আবার শ্বশুর বাড়িতে চলে আসবো। আচ্ছা বেশ, তুই যখন বলছিস, আমি তাহলে তোর শ্বশুর বাড়িতে গিয়ে তোর শাশুড়ির সঙ্গে কথা বলে তোকে বাড়িতে নিয়ে আসবো, কেমন? মায়ের কথা শুনে শিল্পী খুবই খুশি হয়, কারণ মায়ের বাড়িতে থাকলে শিল্পীকে নিজের শাশুড়ি মায়ের হুকুম শুনতে হবে না। আর সেদিন বিকাল বেলাতেই কুসুম দেবী শিল্পীর শ্বশুর বাড়িতে আসে আর শিল্পীকে 15 দিনের জন্য নিজেদের বাড়িতে নিয়ে যায়। আর যেহেতু শিল্পীর নতুন বিয়ে হয়েছে, তাই সুমনা দেবীও শিল্পীকে বাধা দেয় না। আসলে শিল্পী তার মায়ের বাড়িতে যাওয়ার আগে তার শাশুড়ি মা সুমনা দেবী শিল্পীকে বলে, বৌমা, আজকে ব্রেকফাস্টে আমার জন্য চা আর স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসো। দুপুর বেলার জন্য আমি বাজার থেকে মাছ, কুমড়ো শাক, লাউ, চাল কুমড়ো কিনে এনেছি। তুমি ভালো করে আজকে কুমড়ো শাক দিয়ে মাছ রান্না করো। আমি তো আবার বাজার থেকে কাঁচা আম নিয়ে আসতে ভুলেই গেছি। উঠানের গাছ থেকে কয়েকটা কাঁচা আম পেড়ে আমের চাটনি রান্না করে রেখো। শাশুড়ি মায়ের এরকম হুকুম শুনে শিল্পী খুবই বিরক্ত হয়, কিন্তু নতুন বউ হওয়ার জন্য শিল্পী মুখে কিছু বলতে পারে না। বিয়ের পর থেকেই সুমনা দেবী বৌমার হাতে রান্নাঘর এবং সংসারের দায়িত্ব চাপিয়ে দেয়, তাই শিল্পীকে একা হাতে সমস্ত কাজকর্ম করতে হয়। এমনকি শিল্পীর ননদ সাথী সবসময় শিল্পীর কাছে কোনো না কোনো বায়না করেই থাকে। সেদিনই বিকেলবেলা সাথী কলেজ থেকে বাড়িতে ফিরে এসে বৌদিকে বলে, বৌদি, আমাকে একটু লুচি, আলুর দম আর ম্যাঙ্গো লস্যি বানিয়ে দাও তো। আমার লুচি আলুর দম খেতে খুব ইচ্ছে করছে। আমার জন্য কিন্তু রাত্রিবেলা অন্য কোনো খাবার রান্না করতে হবে না। আমি লুচি, আলুর দম আর লস্যি খেয়ে নেব। আবার শুরু হলো হুকুম। আমার এখানে আর থাকতে ইচ্ছেই করছে না। আমি আজকেই মাকে ফোন করে বলবো আমাকে যেন বাপের বাড়িতে নিয়ে যায়। আমি মায়ের বাড়িতে থাকতে মা আমাকে কোনোদিনও কোনো কাজ করতে বলতো না। আমার শাশুড়ি মা আর ননদ দুজনে মিলে সারাক্ষণ আমাকে খাটানোর জন্য ব্যস্ত থাকে। গরমের মধ্যে একা হাতে সংসারের কাজকর্ম করতে আমার আর ভালো লাগে না। এমনই ভাবনা চিন্তা করতে করতে শিল্পী রাত্রিবেলার জন্য লুচি, আলুর দম এবং ম্যাঙ্গো লস্যি বানায়। কিন্তু খাবার খেতে গিয়ে শিল্পী দেখে তার জন্য মাত্র 2টো লুচি এবং একটা আলু পড়ে আছে, আর সব ম্যাঙ্গো লস্যিও শেষ হয়ে গেছে। শিল্পীর সঙ্গে প্রায় দিনই এরকম হয়ে থাকে। সে নিজে রান্না করে ঠিকই, কিন্তু খাবার খাওয়ার সময় সে পেট ভরে খাবার খেতে পায় না। তাই সেদিনই রাত্রিবেলা শিল্পী তার মাকে ফোন করে আর পরের দিনই মায়ের সঙ্গে মায়ের বাড়িতে চলে যায়। মা, আমাকে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দাও তো। অনেকদিন তোমার হাতের ম্যাঙ্গো শেক খাইনি। শ্বশুর বাড়িতে থাকতে আমি সবার জন্য এত এত রান্না করতাম, কিন্তু শেষে নিজেই কিছু খেতে পেতাম না, জানো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর মায়ের বাড়িতে এসে মায়ের আবদার পেয়ে শিল্পী শ্বশুর বাড়ির কথা ভুলেই যায়, কারণ শিল্পীর মা সবসময় মেয়ের জন্য ভালো মন্দ খাবার রান্না করে। অন্যদিকে শ্বশুর বাড়িতে শিল্পী না থাকায় সংসারের সমস্ত কাজকর্ম সুমনা দেবী এবং সাথীকে করতে হয়। মা, বৌদি মায়ের বাড়িতে গেছে 1 সপ্তাহ তো হয়েই গেল। এবার বৌদিকে বলো না বাড়িতে ফিরে আসতে। আর কতদিন মায়ের বাড়িতে থাকবে? গরমের মধ্যে রান্না করতে তোমার কত অসুবিধা হচ্ছে বলো তো। আমাকেও তো বাড়ির কাজ করতে হচ্ছে। এভাবেই দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। আর এরই মধ্যে সুমনা দেবী বারে বারে শিল্পীকে ফোন করে বাড়িতে ফিরে যাওয়ার কথা বললেও শিল্পী কোনো মতে শ্বশুর বাড়িতে যেতে চায় না। তাই সুমনা দেবী বাধ্য হয়ে শিল্পীর মায়ের বাড়িতে চলে আসে। বৌমা, আজকে নিয়ে কিন্তু 15 দিন হয়ে গেল তুমি তোমার মায়ের বাড়িতেই আছো। এবার তো বাড়ি চলো। আর কতদিন তুমি তোমার মায়ের বাড়িতে থাকবে? আসলে আমার মেয়ে আমাকে ছাড়া একদম থাকতে পারে না, তাইও এখানে বেশ কিছুদিন থেকে গেল। আসলে এখন শিল্পীর নতুন নতুন বিয়ে হয়েছে তো, তাইও একটানা বাবা মাকে ছাড়া শ্বশুর বাড়িতে থাকতে পারবে না। তাই আপনারা দয়া করে প্রত্যেক মাসে ওকে বাপের বাড়িতে পাঠাবেন।
আমার মেয়ে এখন 15 দিন আমাদের বাড়িতে আর 15 দিন আপনাদের বাড়িতে থাকবে। তারপর 2-1 বছর কাটার পর ও ঠিক মন দিয়ে সংসার করতে পারবে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু বেশি দিন থাকলে তো আমাদেরও অসুবিধা হয়। আমারও তো বয়স হয়েছে, সেটা তো ওকে বুঝতে হবে। এই বলে সুমনা দেবী শিল্পীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর পরের দিন থেকে শিল্পীর উপর আবার কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়। আজকে আমার বান্ধবীরা তোমাকে দেখতে আসছে। তুমি এতদিন ধরে বাপের বাড়িতে ছিলে বলে ওরা আসতে পারেনি। আমি বাজার থেকে পমফ্রেট, ভেটকি, রুই আর কাতলা মাছ নিয়ে এসেছি। আজকে মুড়ি ঘন্ট, দই কাতলা, ভেটকি পাতুরি আর পমফ্রেট ফ্রাই বানাবে। তার সঙ্গে 4-5 রকমের সবজি রান্না করবে। তুমি রান্নাঘরে গিয়ে ঝটপট কাজে লেগে পড়ো। আমার বান্ধবীরা কিন্তু 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। শাশুড়ি মায়ের মুখে অনেক কিছু রান্না বান্না করার কথা শুনি শিল্পী খুবই ঘাবড়ে যায়, কিন্তু শিল্পীর কিছু করার থাকে না। সে তখনই বাধ্য হয়ে সমস্ত রান্না বান্না করে এবং অতিথিদের খাবার পরিবেশন করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন, বৌদি তুমি আমার ঘরটা একটু গুছিয়ে দাও না। আসলে আমি পড়ার চাপে ঘর গোছানোর সময়ই পাইনি। আজকে আবার আমার বান্ধবীরা কিন্তু বাড়িতে ঘুরতে আসবে, তাই তুমি ওদের জন্য চিকেন পকোড়া, স্প্রিং রোল আর মিক্স চাউমিন বানিয়ে রাখবে, ঠিক আছে? আবার এরা হুকুমের বন্যা লাগিয়েছে। আমার মনে হচ্ছে আমাকে আবার মায়ের বাড়িতে যেতে হবে। এমনিতেও তো 15 দিন হয়ে গেল। শ্বশুর বাড়িতে থাকলে এরা আমাকে কাজ করে করে পাগল করে দেবে। তাড়াতাড়ি মায়ের বাড়িতে পালিয়ে যেতে হবে। এমনই ভাবনা চিন্তা করতে করতে শিল্পী তার ননদের ঘর গুছিয়ে দেয় আর সেই সাথে রান্নাঘরে গিয়ে চিকেন পকোড়া, স্প্রিং রোল এবং মিক্স চাউমিন রান্না করে। কিন্তু সে মনে মনে মায়ের বাড়িতে যাওয়ার বাহানা খুঁজতেই থাকে। আর সেদিনই রাত্রিবেলা কুসুম দেবী শিল্পাকে ফোন করে বলে, জানিস আজকে তোর দাদা টিনা বলে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে। আমি তোর দাদার বিয়ে নিয়ে খুবই চিন্তায় ছিলাম, কিন্তু আজকে ও নিজে পছন্দ করে ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে। মায়ের মুখে এরকম কথা শুনে শিল্পী খুবই খুশি হয়, কারণ শিল্পী এবার নিজের মায়ের বাড়িতে যাওয়ার বাহানা পেয়ে যায়। সে তো খুব ভালো কথা, তাহলে আমি কালকেই বাড়িতে যাব। আমি আবার অনেকদিন বাড়িতে থাকার সুযোগ পাবো। আমি কালকেই আসছি, কেমন? এই বলে শিল্পী ফোন রেখে দেয় এবং শাশুড়ি মায়ের কাছে গিয়ে মায়ের বাড়িতে যাওয়ার কথা জানায়। এই তো আগের মাসে তুমি 15 দিন তোমার মায়ের বাড়িতে থেকে আসলে, আবার এই মাসেও তোমার মায়ের বাড়িতে যেতে হবে? তা কি করে হয়? এত ঘন ঘন মায়ের বাড়িতে থাকলে তুমি শ্বশুর বাড়িতে সংসার করবে কি করে? আসলে আমার দাদা নতুন বিয়ে করে এনেছে তো, তাই মা নতুন বৌদিকে দেখার জন্য আমাকে বারে বারে ফোন করছে। আপনি আর সাথীও আমার সঙ্গে চলুন, তাহলেও কোনো অসুবিধা হবে না। না না, তোমার মায়ের বাড়ি তুমি যাও, কিন্তু এটা মনে রেখো শ্বশুর বাড়িতেই তোমার সংসার আছে, তাই সময় মতো বাড়ি চলে এসো। তোমার মায়ের কথা শুনি আবার 15 দিন নিজের মায়ের বাড়িতে থাকতে যেও না। তোমার মা কিন্তু বড্ড ভুলভাল কথা বলে। বিয়ের পরে মেয়েদের আসল বাড়ি শ্বশুর বাড়ি, তাই সব সময় নাচতে নাচতে মায়ের বাড়িতে চলে গেলে হয় না। শাশুড়ি মায়ের কথা শুনে শিল্পীর খারাপ লাগলেও সে তখনই মায়ের বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নেয়। আর পরের দিনই শিল্পী তার মায়ের বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িতে পৌঁছানোর পর শিল্পী তার নতুন বৌদি টিনার সঙ্গে আলাপ করে, কিন্তু মায়ের বাড়িতে যাওয়ার পর শিল্পী আর কোনো রকম কাজকর্ম করে না। সে সবসময় তার বৌদিকেই কাজের জন্য হুকুম করতে থাকে। বৌদি, আজকে তুমি আমাকে মাটন বিরিয়ানি, চিকেন আফগানি পোলাও আর কষা মাংস, রায়তা আর আম দই বানিয়ে খাওয়াও। আজকে রাত্রিবেলা কিন্তু অবশ্যই লাচ্ছা পরোটা, রুমালি রুটি আর তড়কা বানাবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য এখনই বিরিয়ানি পোলাও রান্নার আয়োজন করছি, কিন্তু আমি লাচ্ছা পরোটা আর রুমালি রুটি তোমাকে অন্য কোনো দিন বানিয়ে খাওয়াবো। আজকে তুমি বিরিয়ানি কিংবা পোলাও দিয়েই রাতের ডিনারটা করে নাও। আমার একার পক্ষে তো গরমের মধ্যে এত রান্না বান্না করা সম্ভব নয়, বলো? আরে তাতে কি, আমিও তো আমার শ্বশুর বাড়িতে গিয়ে অনেক রকমের পদ রান্না করি। আমাকে তো কেউ সাহায্য করে না। এই তো কয়েকদিনের জন্য আমি মায়ের বাড়িতে বেড়াতে এসেছি। আমি মাত্র 15 দিন থাকবো, তারপর তো আবার শ্বশুর বাড়িতে চলে যাব। লাচ্ছা পরোটা, রুমালি রুটি বানানো এমন তো কোনো বড় ব্যাপার নয়, তুমি ঠিক রান্না করতে পারবে। শিল্পীর কথা শুনে টিনা কোনো কথা বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে 3-4 দিন কাটে আর শিল্পী প্রত্যেক দিনই তার বৌদিকে নানান রকম খাবার রান্না বান্না করতে বলে।
সেই সাথে শিল্পী ঘরবাড়ি ভীষণ পরিমাণে নোংরা করে রাখে, এমনকি শিল্পী তার নোংরা জামা কাপড় বৌদিকে কাচার জন্য দিয়ে দেয়। আর একদিন টিনা যখন শিল্পীকে নিজের ঘর গোছানোর কথা বলে তখন, আমি তো বিয়ের আগেও এভাবেই থাকতাম, এখনো তাই আছি। শ্বশুর বাড়িতে আমার ননদ ঘর নোংরা করে রাখে, ওর ঘর কিন্তু আমাকেই গোছাতে হয়, তাই তুমিও আমার ঘর পরিষ্কার করে দেবে। টিনা আর কিছুতেই শিল্পীর কথা সহ্য করতে পারে না, কারণ টিনা এবার ভীষণ পরিমাণে রেগে যায়। ও, এখন আমি বুঝলাম তুমি কেন এতদিন ধরে বাপের বাড়িতে আছো। তোমার শাশুড়ি মা তোমাকে দিয়ে কাজ করাই বলে তুমি তোমার বাপের বাড়িতে এসে আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। আমি এতদিন ধরে ভাবছি তুমি আমার একমাত্র ননদ, কয়েকদিনের জন্য এখানে বেড়াতে এসেছো, তাই আমি মুখ বুঝে তোমার সেবা করে যাচ্ছি, কিন্তু তুমি তো বড্ড পেয়ে বসেছো। এমন সময় সেখানে শিল্পীর মা কুসুম দেবী চলে আসে। তোর বৌদি ঠিক কথাই বলছে শিল্পী, অনেকদিন হয়ে গেল তুই এই বাড়িতে এসেছিস, শ্বশুর বাড়িতে গিয়ে এবার সংসার কর, ওটাই তোর আসল বাড়ি। তোর শাশুড়ি মা কিন্তু বারে বারে ফোন করছে, তবুও তুই বাড়িতে যেতে চাইছিস না। তুমিও একই কথা বলছো মা, আসলে আমার শাশুড়ি মার ননদ আমাকে দিয়ে সারাদিন কাজকর্ম করায়, কিন্তু কেউ আমার হাতে হাতে কোনো সাহায্য করে না। আমার শ্বশুর বাড়িতে থাকতে একটু ভালো লাগে না মা, ওখানে আমাকে কেউ ভালোবাসে না, তাই আমি বারবার তোমাদের বাড়িতে আসতে চাই। ঠিক এমন সময় সেখানে সুমনা দেবী এবং সাথী দুজনে শিল্পীকে নিতে চলে আসে। আর তারা যখন শিল্পীর সব কথা শুনে ফেলে তখন তাদেরও মনে মনে খুবই খারাপ লাগে। বৌমা, তোমার একা হাতে কাজ করতে এতটা কষ্ট হয়, তুমি তো আমাদেরকে আগে বলতেই পারতে। তোমার শুধু শুধু মায়ের বাড়িতে এসে পড়ে থাকার কোনো প্রয়োজনই ছিল না। আসলে নতুন বৌমাকে হঠাৎ করে এত কাজের বোঝা চাপিয়ে দেওয়া আমার উচিত হয়নি। তুমি বাড়িতে ফিরে চলো, এখন তোমার বিয়ে হয়ে গেছে, তাই শ্বশুর বাড়িটাই তোমার নিজের বাড়ি। শাশুড়ি মায়ের কথা শুনে শিল্পী খুবই খুশি হয়, তাই তখনই শিল্পী তার ননদ এবং শাশুড়ি মায়ের সঙ্গে নিজের বাড়িতে ফিরে যায়। আর সেদিন থেকে শিল্পীকে বাড়ির কাজে তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই সাহায্য করে থাকে, যার ফলে শিল্পী আর আগের মতো ঘন ঘন মায়ের বাড়িতে যেতে চায় না। প্রিয়াঙ্কা তার স্বামী বিভাস এবং শাশুড়ি মা রত্নাদেবীর সঙ্গে বসবাস করত। সে অত্যন্ত সংসারী প্রকৃতির মেয়ে ছিল। প্রিয়াঙ্কার হাতের রান্নার স্বাদ অসাধারণ হতো। সে নানান ধরনের রান্না করতে ভীষণ ভালোবাসত। একদিন বিভাস তার জন্মদিনে বাড়িতে কিছু বন্ধুদের নিমন্ত্রণ জানায়। প্রিয়াঙ্কা তাদের জন্য নানান রকমের সুস্বাদু খাবার রান্না করে। এই দেখে প্রিয়াঙ্কার বর তাকে বলে, তুমি যে সব পোলাও আর মটন কষা রান্না করেছো ভালোই হয়েছে, কিন্তু আমার বন্ধুরা আবার বেশ ভাজাভুজি খেতে ভালোবাসে। আমাদের গ্রামে তো তেলে ভাজা বলতে সেই আলুর চপ পেঁয়াজি ছাড়া কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, তাই বলি কি তুমি এখন ওদের জন্মদিনের দিন ওইসব আলুর চপ আর পেঁয়াজি খাওয়াবে? ওদের বরঞ্চ গ্রামের বিনয়দার হোটেল থেকে কিছু ভাজা বড়া এনে দাও। আমি তো আবার ওসব ভাজা পকোড়া রান্না করতে পারি না, না হলে আমিই করে দিতাম। হ্যাঁ, ঠিক বলেছো। আমার বন্ধুরা চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, ওদের আমি বিনয়ের হোটেল থেকে চিকেন পকোড়া নিয়ে এসে খাইয়ে দেবো। বিভাস তার বন্ধুদের জন্য গ্রামের বিনয়ের হোটেল থেকে চিকেন পকোড়া কিনে নিয়ে আসে। সন্ধ্যাবেলায় বিভাসের বন্ধু পরম এবং সুশীল এসে উপস্থিত হয়। বিভাসের কেক কাটা হয়ে গেলে প্রিয়াঙ্কা সকলকে চিকেন পকোড়া এবং কোল্ড ড্রিঙ্কস খেতে দেয়। তার সঙ্গে পোলাও এবং মটন কষাও পরিবেশন করে। পরম ও সুশীলা মনের আনন্দে সমস্ত খাবার খেয়ে নেয়। হঠাৎ করে পরমের চিকেন পকোড়া থেকে একটা বড় চুল বেরিয়ে আসে। ইস বিভাস, এই দেখ চিকেন পকোড়াতে কত বড় একটা চুল পেলাম। ছি, আমার তো পকোড়ার উপর থেকে ভক্তি উঠে গেল রে। তাছাড়া চিকেন পকোড়াটা ভালো করে ভাজাও হয়নি। কি করব বল, আমার বউ চিকেন পকোড়া বানাতে পারে না, তাই গ্রামের বড় হোটেল থেকেই তোদের জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছি। ওই হোটেলটা আগে তো বেশ ভালোই ছিল, কিন্তু এখন আর ওই হোটেলের চিকেন পকোড়া একেবারে ভালো লাগে না। বিনয় এখন খুব হিসাবই হয়েছে। সে যাই বল, গ্রামের লোকেরা পকোড়া খাবে বলে ওই হোটেলেই দাঁড়ায়, আর ওর অনেক বেশি সেল থেকেই হোটেলের মালিক বিনয়ের খুব অহংকার হয়েছে। কি বাজে ব্যবহার। বিভাস যখন বড় হোটেল থেকে চিকেন পকোড়া কিনতে যায় তখন বিনয় সেখানে উপস্থিত ছিল। বিভাস তার কাছ থেকে 50 পিস চিকেন পকোড়ার অর্ডার দেয়। এখন 50 পিস চিকেন পকোড়া বানিয়ে দেওয়া যাবে না, 2 ঘন্টা পর নিয়ে যেও, আমি চিকেন পকোড়া বানিয়ে রাখবো। কেন রে বিনয়, ওই তো কত চিকেন পকোড়া ভেজে রেখেছিস, ওইখান থেকে 50 পিস চিকেন পকোড়া দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। তাহলে আবারও আমি বাড়ি থেকে আধ ঘন্টা সাইকেল চালিয়ে তোর কাছে আসতে হতো না। শোনো, এখন চিকেন পকোড়া দেওয়া যাবে না, ওইগুলো অন্য কাস্টমারের। আর তুমি যদি এক্ষুনি চিকেন পকোড়া চাও তো তোমায় বেশি দাম দিয়ে চিকেন পকোড়া কিনতে হবে। এমনিতেই একটা চিকেন পকোড়া আমি 50 টাকা নিই, তোমাকে 60 টাকা দিতে হবে। বিভাস তার কাছে 50 পিস চিকেন পকোড়ার অর্ডার দেয়। সে যাই হোক, বৌদির হাতে এই পোলাও আর মটনটা খেতে কিন্তু দারুণ হয়েছে।
তবে বৌদির হাতের মটন কষা খেয়ে বিনয়ের দামি চিকেন পকোড়া খেতে আর মুখেই লাগছে না। বিভাসের বন্ধুরা ভালো করে খেয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যে তারা নিজেদের বাড়ি চলে যায়। এইভাবে প্রায় কিছুদিন কাটে। বিভাসের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বিনয়ের হোটেলে চিকেন পকোড়া কিনে নিয়ে আসা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকতো না। একদিন রত্নাদেবী তার ছেলে এবং বৌমাকে বলে, এই যে চিকেন পকোড়ার স্বাদ, লোকজনকে যদি বেশি দিন এরকম চিকেন পকোড়া খাওয়াই তাহলে সবার পেটের রোগ হবে আর আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসা বন্ধ করে দেবে। হ্যাঁ মা, আপনি ঠিক কথাই বলেছেন। আগের দিন আমি ওই বিনয় বাবুকে চিকেন পকোড়া বানাতে দেখেছি। চিকেন পকোড়া বানানো আহামরি কিছুই না, আমি চেষ্টা করলে ঠিক বানাতে পারবো। বিভাস পরের বার যখন তার আত্মীয় স্বজনদের জন্য চিকেন পকোড়া কিনতে যায় তখন প্রিয়াঙ্কাও তার সঙ্গে যায়। বিনয়কে কোন রকমের চিকেন পকোড়া ভাজতে দেখে প্রিয়াঙ্কার ভীষণ বাজে লাগে। প্রিয়াঙ্কা মনে করে যে সে যদি বিনয়ের জায়গায় চিকেন পকোড়া ভাজতে পারত তাহলে আরো ভালো করে চিকেন পকোড়া সে তৈরি করতে পারত। বিনয়ের চিকেন পকোড়ার কোয়ালিটির থেকে তার দাম 4 গুণ বেশি ছিল। এইভাবে প্রিয়াঙ্কা বাড়িতে ধীরে ধীরে চিকেন পকোড়া বানাতে শুরু করে। ধীরে ধীরে সে ভালো চিকেন পকোড়া বানানো শিখে যায়। বিভাস, এই নাও, আমি টিফিন ব্যাগে তোমার বন্ধুদের জন্য চিকেন পকোড়া প্যাক করে দিয়েছি। তুমি তোমার অফিসের বন্ধুদেরকে খাইয়ে দিও। হ্যাঁ স্যার, বলতে এখন তুমি যে দারুণ চিকেন পকোড়া বানাচ্ছ, বন্ধুদের খাওয়াতে তো হবেই। চিকেন পকোড়া তো ভালোই হচ্ছে, খাওয়ার জন্য ওই বদমাইশ বিনয়ের মুখ আর দেখতে হচ্ছে না। এই বলে বিভাস অফিসে তার বন্ধুদের জন্য চিকেন পকোড়া নিয়ে চলে যায়। সে টিফিন টাইমে পরম এবং সুশীলকে নিজের বউয়ের হাতে রান্না করা চিকেন পকোড়া খাওয়ায়। পরম এবং সুশীলের এমন চিকেন পকোড়া খেয়ে খুবই ভালো লাগে। বিভাস ভাই, চিকেন পকোড়াগুলো তো দারুণ খেতে হয়েছে। সত্যি বৌদির হাতে চিকেন পকোড়ার কোনো কথা হবে না। আগের দিন তোদের যা বাজে চিকেন পকোড়া খাইয়েছি আমার নিজেরই খারাপ লেগেছে, তাই আজকে প্রিয়াঙ্কা নিজের হাতে তোদের জন্য চিকেন পকোড়া বানিয়ে দিয়েছে। আমাদের গ্রামে একটাও ভালো চিকেন পকোড়ার দোকান নেই, তাই জন্যই ওই বিনয়ের বেশি টাকার লোভ হয়ে গেছে। বৌদি যদি চিকেন পকোড়ার দোকান করে তাহলে কিন্তু হেভি বিক্রি হবে। বিভাসের বন্ধুর দেওয়া বুদ্ধিটা খারাপ লাগে না। সে বাড়িতে এসে তার মা এবং বউকে চিকেন পকোড়া বিক্রির বিষয়টা জানায়। প্রথমে প্রিয়াঙ্কা ও রত্নাদেবী কিছুতেই চিকেন পকোড়া বিক্রির জন্য রাজি হয় না। প্রিয়াঙ্কা গৃহবধূ হওয়ায় সে সকলের সামনে চিকেন পকোড়া বিক্রি করার সাহস জুগিয়ে উঠতে পারে না, কিন্তু বিভাস তাকে অনেক সহযোগিতা করে এবং সে চিকেন পকোড়া বিক্রি করার জন্য রাজি হয়। এইভাবে প্রিয়াঙ্কা তার বর এবং শাশুড়ি মায়ের সাহায্যে চিকেন পকোড়ার একটা ছোট্ট দোকান খোলে। প্রথম দিকে প্রিয়াঙ্কার চিকেন পকোড়ার দোকানে সেইভাবে ভালো বিক্রি হয় না। একদিন রত্নাদেবীর বান্ধবী লীলা দেবী তাদের দোকানে আসে। ছি ছি ছি, বাড়ির বউ হয়ে বাজারের মধ্যে চিকেন পকোড়ার দোকান খুলে বসেছে। তা বলি রত্না, তোমার কি কোনো লাজ লজ্জা নেই? নিজের বউয়ের সঙ্গে চিকেন পকোড়া বিক্রি করতে বসেছো? তোমার ছেলের কি ধান্দাপাতি বন্ধ হয়ে গেছে নাকি বলো তো? না না, ওরকম করে বলছো কেন লীলা? আমার বউ যদি নিজের দক্ষতায় কিছু করতে পারে তাহলে তো ভালোই। ওকে উৎসাহ না দিয়ে তুমি আরো টেনে নিচে নামানোর চেষ্টা করছো। আমার কোনো দরকার নেই উৎসাহ দেওয়ার। রক্ষা করো, বাড়ির বউ হয়ে চিকেন পকোড়া বিক্রি করবে আর সেটা মেনে নিতে হবে? ছি 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 ছি। এই বলে লীলা দেবী সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা ও রত্না দেবী তার কোনো কথায় পাত্তা দেয় না। প্রিয়াঙ্কা চিকেন পকোড়া বিক্রির জন্য দাম খুবই সস্তা করে দেয়। তারপর থেকে প্রিয়াঙ্কার সস্তা চিকেন পকোড়ার দোকানে ভীষণ পরিমাণে ভিড় হতে শুরু করে। বিনয়ের দামি চিকেন পকোড়া আর কেউ কিনতে চায় না। এইভাবে চারিদিকে প্রিয়াঙ্কার সস্তা চিকেন পকোড়ার কথা ছড়িয়ে পড়ে। একদিন, প্রিয়াঙ্কা জানো, আমার ওই বন্ধু পরম, যার কথায় আমি তোমাকে চিকেন পকোড়া বিক্রি করার কথা বলেছিলাম না, ও আজকে ওর কারখানায় চুরি করার অভিযোগে ধরা পড়েছে আর কারখানার মালিক ওকে কারখানা থেকে বেরো করে দিয়েছে। কি বলছো? ওনাকে দেখলে তো ভালো মানুষ বলে মনে হয়। উনি যে এরকম জঘন্য কাজ করতে পারে আমি তো ভাবতেই পারছি না গো। এখন আসলে বাইরে থেকে মানুষকে দেখে বোঝা খুব মুশকিল। কে কিরকম যদি বোঝা যেত তাহলে তার সমস্যাই থাকতো না। প্রিয়াঙ্কার এই বিষয়টা খুবই খারাপ লাগে। এইভাবে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন প্রিয়াঙ্কা তার দোকানে সস্তায় চিকেন পকোড়া বিক্রি করছে, সেই সময় পরম তাদের দোকানে আসে। প্রিয়াঙ্কা পরমকে দেখে খুবই অবাক হয়ে যায়। বৌদি, তুমি তো দেখছি সস্তায় ভালোই চিকেন পকোড়া বিক্রি করছো, আমি চিকেন পকোড়া খাওয়াবে না? আপনি কেন এই দোকানে এসেছেন? বিভাস যদি জানতে পারে তাহলে খুব খারাপ হবে। আমি জানি আমার এই ব্যবসার পেছনে আপনার অনেক অবদান আছে, কিন্তু আপনি দয়া করে এখন আর আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না।
পরম প্রিয়াঙ্কার কোনো কথাই শুনতে চায় না, সেই কারণে প্রিয়াঙ্কা তাকে চিকেন পকোড়া খাওয়াতে বাধ্য হয়। পরম মনের আনন্দে সস্তায় বেশ অনেকগুলো চিকেন পকোড়া খায় এবং চিকেন পকোড়া খাওয়ার পর সে প্রিয়াঙ্কাকে দাম দিতে চাইলে প্রিয়াঙ্কা কিছুতেই কোনো টাকা নিতে চায় না। পরমও টাকা দেওয়ার জন্য জেদ করতে থাকে এবং সে প্রিয়াঙ্কার হাত ধরে ফেলে। বৌদি, দয়া করে তুমি টাকাটা রাখো। আর বিশ্বাস করো, আমি বিভাসকে নিজের প্রকৃত বন্ধু বলেই মনে করি, কিন্তু আমার সাথে এখন আর কথাই বলতে চাই না। আমার খুব খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি হাত ছাড়ুন আর এভাবে কান্নাকাটি করবেন না। দোকানে অনেক কাস্টমার আছে, খারাপ ভাববে তো। পরম চিকেন পকোড়া খেয়ে দোকান থেকে চলে যায়। এইভাবে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের সঙ্গে দোকানে চিকেন পকোড়া বিক্রি করছে। সেই সময় বিনয় গ্রামের মোড়ল বাবু রামকে সাথে করে নিয়ে আসে। তারা দোকানের সামনে খুব চিৎকার করতে শুরু করে। রামবাবু, দেখুন দেখুন, এই মহিলা সস্তায় চিকেন পকোড়া বিক্রি করার নামে সব পুরুষ কাস্টমারদের সাথে নোংরামি করার চেষ্টা করে, আর সব ছেলেরা এই মহিলার ফাঁদে পড়ে এই দোকানে সস্তা চিকেন পকোড়া খেতে আসে। চুপ করুন, কি সব বাজে কথা বলছেন? আমি একটা ভদ্র পরিবারের বউ, নিজের দক্ষতায় চিকেন পকোড়া বিক্রি করে নাম অর্জন করছি। আসলে আপনার দোকানের বিক্রি মাথায় উঠেছে তো, তাই আপনি রাগে এসব কথা বলছেন। শোনো বৌমা, তোমার এই নোংরামি করা এই গ্রামে চলবে না। গ্রামের বাচ্চাদের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। সস্তায় চিকেন পকোড়া বিক্রি করার নামে তুমি নষ্টামি করছো। এই কথা শুনে প্রিয়াঙ্কা ও রত্নাদেবী ভীষণ লজ্জায় পড়ে যায়। তারা অত্যন্ত অপমানিত বোধ করে, কিন্তু বিনয় ও রামবাবু কিছুতেই থামতে চায় না। এই দেখুন রামবাবু, এই ফটোগুলো দেখুন, এই নাকি ভদ্র পরিবারের বইয়ের নমুনা? এই দেখুন, একটা পরপুরুষের হাত ধরে দোকানে দাঁড়িয়ে আছে। এই বলে বিনয় সকলের সামনে পরম ও প্রিয়াঙ্কার ফটো দেখিয়ে দেয়। প্রিয়াঙ্কা খুবই লজ্জায় পড়ে যায়। প্রিয়াঙ্কা এবং রত্নাদেবী সকলকে সত্যি কথা বললেও কেউ বিশ্বাস করতে চায় না। ছি ছি ছি, এই মহিলার চিকেন পকোড়ার দোকান এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। এই জন্যই বলা হয় মহিলাদের বেশি স্বাধীনতা দেওয়া উচিত নয়। গ্রামের সকলে বিনয়ের কথাকে সমর্থন করে। রামবাবু আর প্রিয়াঙ্কার পরিবারকে সস্তায় চিকেন পকোড়া বিক্রি করতে দেয় না। তাদের দোকানে তালা পড়ে যায়। বিভাস অফিস থেকে ফিরে এই ঘটনা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়। প্রিয়াঙ্কা, আমি তোমায় বারবার বারণ করেছিলাম যে পরম ছেলেটা খুব সুবিধার নয়, তুমি তবুও। ছি, ও আবার তোমার হাতও ধরেছে। আমি আর গ্রামে কাউকে মুখ দেখাতে পারবো না। নির্লজ্জ বিহায়া মেয়ে একটা। এই বলে বিভাস নিজের ঘরে যায়। রত্নাদেবী বরাবরই তার বৌমার তরফে ছিল। বউ শাশুড়ি মিলে আর কোনো উপায় না পেয়ে পুলিশের কাছে গিয়ে পরমের নামে নারীর সম্মানহানির ডায়েরি করে। পুলিশ পরমকে জেলে ধরে নিয়ে আসে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। ওই শয়তান বিনয় আমায় এই কাজ করতে বলেছিল, তাই আমি টাকার লোভে বাধ্য হয়ে জঘন্য অপরাধ করে ফেলেছি। আমায় ক্ষমা করে দিন। পরম বিনয়ের কথা মতো সেদিন প্রিয়াঙ্কা চিকেন পকোড়ার দোকানে এসে ভালো মানুষের নাটক করে এবং সে ইচ্ছা করেই সুযোগ বুঝে প্রিয়াঙ্কার হাতটা ধরে নেয়। বিনয় লুকিয়ে তাদের ফটো তোলে। এই কাজের জন্য বিনয় তাকে কিছু টাকাও দেয়। পুলিশ এই ঘটনা শুনে পরম এবং বিনয়কে গ্রেপ্তার করে। এখনো সমাজে এমন কিছু মানুষ আছে যারা মেয়েদের উন্নতি সহ্য করতে পারে না, তাই তাদেরকে ছোট করার জন্য চরিত্রের বদনাম করে দেয়। আমায় ক্ষমা করে দাও, আমিও তোমায় ভুল বুঝেছি। আর কোনোদিনও তোমায় সন্দেহ করব না। প্রিয়াঙ্কা সসম্মানে আবার তার চিকেন পকোড়ার দোকান খোলে। তার চিকেন পকোড়ার দোকানে আবার আগের মতোই ভিড় হতে শুরু করে। এভাবেই সে তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।